নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আজকের সোজা সাপটার ভূমিকার কথা বলতে গেলে ফিরে যেতে হবে প্রায় 84-85 বছর আগে। নেতাজি সুভাষচন্দ্র বসু তার ছায়াসঙ্গী আবিদ হাসানকে বলেছিলেন, আমাদের আন্দোলনের ভিত্তি হল জাতীয়তাবাদ আর তার চরিত্র হল রাজনৈতিক। এই আন্দোলনের সাথে কখনো ধর্মকে মেশাতে যাবে না, কারণ ধর্মের নামে যদি ঐক্য আনতে চাও তাহলে ধর্মের নামে বিভেদও চলে আসবে। নেতাজির সেই পরামর্শ ছায়াসঙ্গী আবিদ হাসান মেনেছিলেন, কিন্তু তার দেশবাসী মনে হয় মানতে পারেননি। 1990 গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা, এটাই ছিল লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার গতিপথ, যে রথযাত্রা রাজনীতির মূল স্রোতে নিয়ে আসে অযোধ্যাকে, আরো স্পষ্ট করে বললে রামচন্দ্রকে। সেই 9-এর দশক থেকেই জাতীয় রাজনীতিতে বিজেপির উত্থান। রাজনীতিতে প্রাসঙ্গিক পদ্ম, রাজনীতিতে প্রাসঙ্গিক রাম। অথচ সেই রথযাত্রার প্রায় 3 দশক পর যখন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হলো, তখন সেখানেই হার হলো বিজেপির। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ফৈজাবাদ লোকসভা আসনে হারল বিজেপি। এই ফৈজাবাদের মধ্যেই পড়ে অযোধ্যা। একটি হার এবং অনেক প্রশ্ন। তবে কি গুরুত্ব হারাচ্ছে ধর্মের রাজনীতি? আমজনতার রুজি রুটি কি ভারী পড়ছে মন্দির মসজিদের ওপর? এমনই প্রশ্নের মধ্যে লোকসভায় বিরোধী দলনেতা বেশে রাহুল গান্ধীর প্রথম ভাষণ। কংগ্রেস নেতার হাতে শিবের ছবি, এদিকে রাম তো ওদিকে শিব। এ যেন আমার হিন্দুত্ব বনাম তোমার হিন্দুত্ব। জমজমাট ভাষণ, তীব্র বাদানুবাদ। সব শেষে প্রশ্ন একটাই, রাজনীতির কুরুক্ষেত্রে রোজগার কি টেক্কা দিচ্ছে ধর্মের রাজনীতিকে? সত্যি সংসদের যে কদিন অধিবেশন বসেছে, ফৈজাবাদের সাংসদ অবধেশ সিংকে এগিয়ে দিয়েছে বিরোধী শিবির। পুরো সংসদ অবধেশময়। অবধেশকে ডেপুটি স্পিকার পদের জন্য মনোনয়ন করছে বিরোধীরা। অবধেশকে প্রথম বেঞ্চে বসাচ্ছেন রাহুল গান্ধী। সবাই পিঠ চাপড়ে দিচ্ছে অবধেশের। শুধু ফৈজাবাদ নয়, অযোধ্যা ডিভিশনের মোট 5টি লোকসভা কেন্দ্র রয়েছে। ফৈজাবাদ, আমেঠি, আম্বেদকর নগর, সুলতানপুর এবং বারাবাঙ্কি। সব কটিতেই শোচনীয়ভাবে হেরেছে বিজেপি। সোমনাথের রথ অযোধ্যায় ঢোকার পর গেরুয়া শিবিরের এই রেজাল্ট সম্ভবত এই প্রথম। কারণ নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলছেন বিজেপির ঘরের কোন্দল, কেউ বলছেন বিরোধী পক্ষের নিখুঁত হিসেব নিকেশ, কেউ বলছেন জাতপাতের অঙ্ক। আমাদের প্রশ্ন একটাই, ধর্মের রাজনীতি এবার ব্যাকফুটে চলে যাচ্ছে না তো? আমাদের আজকের মোশন, রাজনীতিতে ভক্তি, ভক্তির রাজনীতি। আর এ নিয়ে বলার জন্য যারা আজকে এসেছেন আমার স্টুডিওতে, একদম বাঁদিকে রয়েছেন অধ্যাপক শিবাজি প্রতিম বসু। শিবাজিদা, আপনাকে স্বাগত। পাশেই রয়েছেন কংগ্রেসের বক্তা সৌম্য আইচ রয়, এবং আমার পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। আমার একদম ডান দিকে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক বিনোদ ঘোষাল। তার পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষে কলতান দাশগুপ্ত, এবং আমার ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। আরো একবার বলে দিই, আজ আমাদের মোশন রাজনীতিতে ভক্তি, ভক্তির রাজনীতি। প্রথম বক্তা কংগ্রেসের সৌম্য আইচ রয়। আপনার প্রসঙ্গটা অত্যন্ত সময় উপযোগী, প্রাসঙ্গিক। কেন আপনি উল্লেখ করলেন 90-এর দশকের পর থেকে ভারতবর্ষ উত্তাল হয়েছে রাজনীতির এবং ধর্ম, এই সব বিষয়গুলোকে একসঙ্গে করে। কিন্তু এটা পুরোটা আমি মানতে না চাইলেও ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতবর্ষে যেমন ধর্ম রাজনীতির সঙ্গে অনেক আলোচনা হয়েছে, রাজনীতিতে সম্পৃক্তকরণ হয়েছে, আবার স্বাধীনতার আগেও ভারতবর্ষে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে। তো এই
ডিসকোর্সটা বারবার এসছে, বারবার সেটা মানুষের কাছে গেছে, কিছুদিন থেকেছে, আবার নতুন করে শুরু হয়েছে। এখন ভক্তি, রাজনীতিতে ভক্তি না ভক্তির রাজনীতি, আমি সেটা বলবো না। দেখুন, রাজনীতি তো দিক নির্দেশ করে, শেষ কথা বলে মানুষ। আর ভারতবর্ষের যা সামাজিক চরিত্র, ভারতবর্ষের যা ভৌগোলিক চরিত্র বা ভারতবর্ষের যে অবস্থান, তাতে কোনো একটা নির্দিষ্ট ধর্ম, যেমন বহু ধর্মের সমন্বয়ে ভারতবর্ষ সৃষ্টি হয়েছে, ঐতিহাসিকভাবে সত্য যে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের একটা মিশ্র চরিত্র আছে। তো সেখানে নির্দিষ্টভাবে মানুষের জন্য যদি রাজনীতি হয়, রাজনীতির জন্য যদি মানুষ থাকেন, এটা যদি ধ্রুব সত্যি হয়, তাহলে কোনো নির্দিষ্ট ধর্ম নিয়ে রাজনীতিটা বেশি দূর জন্য যেতে পারে না। একটা সাময়িক অবস্থান তার থাকতে পারে, সাময়িক লাভ থাকতে পারে। আমি এটা অস্বীকার করি না যে মানুষের কাছে ধর্মটা কোনো প্রাসঙ্গিকতা নেই, এটা বলার ধৃষ্টতাও আমার নেই। কিন্তু এটা ঠিক যে মানুষ তার বেঁচে থাকার যে চাহিদা, বেঁচে থাকার যে রসদ, মানুষকে বাঁচতে গেলে যেটা প্রয়োজন, যেটা আমরা বারবার বলি যে সার্ভাইভাল, মানে বেঁচে থাকার জন্য পরপর আমরা দেখেছি যে এই যে উদ্ভাবনীর মধ্যে দিয়ে মানুষ যখন তার সৃষ্টি হয়েছিল, তারপর থেকে মানুষ যে বেঁচে থাকা, জৈবিক কারণে বেঁচে থাকা, তার খাবার, রুটি রুজি, বাসস্থান, আকাশ বাতাস, তারপরে তার যেটা ইমোশনাল নিড বলি, একটা হচ্ছে র্যাশনাল নিড, একটা বলি ইমোশনাল নিড। র্যাশনাল নিডটাকে আগে মানুষ তার স্যাটিসফাই করার চেষ্টা করেন, তারপরে ইমোশনাল নিডের দিকে যান। অবশ্যই ধর্মটা ইমোশনাল নিডের মধ্যে পড়ে, কিন্তু প্রায়োরিটাইজেশনে যখন রাজনীতিবিদরা এই ইমোশনাল নিডটাকে সামনে রাখে, তখন কিছুদিনের জন্য অসুবিধা হয় নিশ্চয়ই। মানুষ কিন্তু শেষ দিকটায় আবার র্যাশনাল নিডের দিকে ফিরে আসেন। তার জন্যই আমার মনে হয় রাজনীতির প্রেক্ষাপটটা পরিবর্তন হলেও মাঝে মধ্যে শেষটায় জয়লাভ করে মানুষের রুটি রুজি রোজগার, বাসস্থান, বেঁচে থাকা, ভালো লাগা, তার পরিবেশ, প্রকৃতি এবং তিনি কেমন আছেন এবং তার পারিপার্শ্বিক মানুষরা কেমন আছে সেটার উপর নির্দেশ করে। ফলে ধর্মটাকে আমি কখনোই রাজনীতিতে একটা জাতীয়তাবাদী দলের সাথী হিসেবে মনে করি, কখনোই প্রাথমিকতা লাভ করে না। ধন্যবাদ সৌম্য আইচ রায়। কিন্তু প্রথম প্রারম্ভিক বক্তৃতায় সৌম্য হয়তো কিছুটা এড়িয়ে যেতে চাইলো আমার মনে হচ্ছে। তার কারণ বিজেপি রামের মোকাবিলা রাহুল গান্ধী শিব দিয়ে করছেন কিনা সে প্রশ্নটা অবশ্যই এটা একেবারে আমি আসবো আলোচনায় আসবো। হ্যাঁ, তার কারণ প্রসঙ্গ, হ্যাঁ একদম আমি সে প্রশ্নে আসবো। কিন্তু মানবিক ধর্ম সবাই জানে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে রাজনীতিতে ধর্মের একটা বড় প্রভাব তো রয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। পরের বক্তা কলতান দাশগুপ্ত। এই ভক্তি বা ভক্তিবাদ নিয়ে ভারতবর্ষে দীর্ঘদিন ধরে চর্চা হয়ে এসছে। অনেক বড় বড় মানুষজন ভক্তিবাদ কি, সেটা কিভাবে প্রসার লাভ করে সেই নিয়ে চর্চা করেছেন, ভবিষ্যতেও হবে। আমি বিশেষজ্ঞ নই, কিন্তু এই ধরনের ভক্তিবাদের যা চর্চা সাধারণভাবে আমরা ছোটবেলা থেকে জেনেছি, বড় হয়েছি, তার মধ্যে এই আগ্রাসন, আমার ভক্তি আসলে আমার উল্টো দিকের লোকটাকে মেরে ধরে তাড়িয়ে দেওয়ার মতো করে একটা পরিস্থিতি তৈরি হবে, এইটা কোনোদিন ভারতবর্ষের মধ্যে হওয়া উচিত নয়। এখন একটা দুটো কোথাও উদাহরণ তৈরি হলেও সেই উদাহরণটাকেই আমি আমার হাতিয়ার করে, আমার ব্যবসার পুঁজি করে এগিয়ে নিয়ে যাব, এটা কখনো ভারতবর্ষে হওয়া উচিত নয়। দেশের মানুষ ধর্ম পালন করবেন, তার নিজের পছন্দ মতো ধর্ম পালন করবেন, কিন্তু কোনো ধর্ম তার যারা পালন করেন ইত্যাদি, তারা ওই আগ্রাসন থেকে, ওই পাল্টা আক্রমণের কথা বলেন কিনা অন্তত আমি ছোটবেলা থেকে দেখিনি। আমার মা ধর্ম পালন করতেন, এখনো করেন, কিন্তু কোনোদিন তার মুখ থেকে বা আমার আশেপাশে পরিবার পরিজনে যা দেখেছি, আগ্রাসন, আক্রমণ, পাল্টা তেড়ে যাওয়া, চিহ্নিত করে দেওয়া, আমার জামা, আমার প্যান্ট, আমার ইত্যাদি দিয়ে চিহ্নিত করা যে ও তাহলে ওর ভক্তিটা ওদিকে, তাহলে ওকে অমুক জায়গায় পৌঁছাতে হবে, এইটা ভারতবর্ষের রাজনীতিতে কোনোদিন ছিল না, বা ভারতবর্ষের রাজনীতিতে এটা কোনোদিন হওয়ার প্রয়োজন ছিল না। কারণ আমরা ভারতবর্ষ তো জেনেছি সেইভাবে, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠাল মোগল, এক দেহে হলো লীন, দিবে আর নিবে। কোটি কোটি মানুষ তার ধর্ম পালন করবেন, কিন্তু আমরা বিশ্বাস করি, আমি যে রাজনীতির সাথে যুক্ত, সেই রাজনীতিতেও আমরা এটা জেনেছি, এটা শিখেছি, এইভাবে বড় হয়েছি যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে নেই আসলে। কারণ রাষ্ট্র একটা নির্দিষ্ট ধর্মের পক্ষে দাঁড়িয়ে গেলে অন্য ধর্ম তারা নিজেদেরকে লেফট আউট মনে করতে পারে।
ফলে আমি যখন রাষ্ট্রের মাথায় গিয়ে বসেছি তখন আমার ধর্ম আমার কাছে থাকবে, কিন্তু রাষ্ট্র হিসেবে আমার ধর্মটা যদি ছড়িয়ে যায় বা তার প্রচারের আমি ব্যবস্থা করি তাহলে বাড়তি সমস্যা তৈরি হতে পারে। কি চমৎকার হতো যদি কোনো একদিন ওরকম হেলিকপ্টার থেকে ওই রকম গোলাপের পাপড়ি কি আবির ছড়িয়ে পড়ছে, ভারতবর্ষের যাবতীয় খেলোয়াড়, শিল্পপতি, সিনেমা চলচ্চিত্র অভিনেত্রীরা হাজারে হাজারে লাখে লাখে উপস্থিত হচ্ছেন, সেল তুলছেন, যে আসলে একটা কারখানার দরজা ফিতে কেটে উদ্বোধন হচ্ছে। এই রকম একটা দিন ভারতবর্ষে আসুক, এটা আমি চাই, জাতি ধর্ম নির্বিশেষে চাই। ফলে যে ভক্তির কথা বলা হচ্ছে সেই ভক্তির মধ্যে রাজনীতিটাকে ঢুকিয়ে দিয়ে আসলে সেটা কোনো মানুষের সূক্ষ্ম লাভকে, কোনো জায়গার ক্ষমতা দখলকে ব্যবহার করা হচ্ছে কিনা এটা আমাদেরকে বিচার করতে হবে। এবং আসলে ওই রাজনীতির মধ্যে ভক্তি ঢুকিয়ে দিয়ে ইত্যাদি ইত্যাদি করে, এই যে আমার প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন যে আমার পরমাত্মার সাথে যোগাযোগ ইত্যাদি রয়েছে, কোনোভাবে এই পরমাত্মা যে ভগবান নন, যারা ভগবান মানেন ভগবান নন, আমার ধারণা এই পরমাত্মা বোধহয় আদানি হবেন, যিনি হয়তো মধ্যরাতে সেই পরমাত্মার ডাক দেন যে বাবা এয়ারপোর্টটা তাহলে আমার নামে করে দাও আর কয়লা খনিটা আমার নামে করে দাও। এই রাজনীতি আসলে আমার ভারতবর্ষের কোনো কাজে লাগবে না, আর এই ভক্তি ভাব কোনো বিশেষ মানুষের প্রতি, সেটাও আমার ভারতবর্ষের কোনো কাজে লাগবে না বলে আমাদের মনে হয়। ধন্যবাদ কলতান। স্বাভাবিকভাবেই বামপন্থী কলতান তার স্ট্যান্ড, তার বক্তব্য রেখেছেন, কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে সত্যি কি আমরা এমন ভারতবর্ষ পেতে পারি, বা সম্ভব, আদৌ সম্ভব, যেখানে হেলিকপ্টার থেকে কারখানার জন্য সবাই এভাবে ফুল ছুঁড়ে দেবেন? মনে হয় না। পরের বক্তা শিবাজি প্রতিম বসু। ধর্মের সঙ্গে ভক্তির সঙ্গে এর সম্পর্ক নেই, এটার সঙ্গে আইডেন্টিটির সম্পর্ক আছে। আইডেন্টিটির রাজনীতি মানে ধর্মর সঙ্গে আমি যখন একটা বিশেষ জনগোষ্ঠীকে মিলিয়ে ফেলছি, সেই রাজনীতিটা নিয়েই সমস্যা। এমনি ধর্মের সমস্যা নেই, ধর্ম স্পিরিচুয়ালিজম একই কথা বলে, সবাই হয়তো শেষ পর্যন্ত মোক্ষের কথা বলে, ওই ধর্ম অর্থ কাম মোক্ষ, মোক্ষের কথা বলে, কিন্তু সবাই স্যালভেশনের কথা বলে। কিন্তু এইটা তো একদম অন্য, যেটার কথা কলতান কিছুটা বলল, যে অর্থাৎ আমি পোশাক দিয়ে আমি ধর্মমত চিহ্নিত করছি এবং আমি আইডেন্টিটি, এই আইডেন্টিটির পলিটিক্স, যখন ধর্মের সঙ্গে আমি একটা পার্টিকুলার একটা জনগোষ্ঠীকে মিশিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে আরেকটি জনগোষ্ঠীকে আমি তার বিরুদ্ধে দাঁড় করাচ্ছি, তখন কিন্তু ধর্ম হচ্ছে মার্কার হয়ে যাচ্ছে, একটা ডিভাইড করার একটা মার্কার হচ্ছে। সেই জায়গাটা কিন্তু আমাদের এখানে ঘটে গেছে, স্বাধীনতার অনেক আগে থেকেই ঘটতে আরম্ভ করেছিল। 1940 সালের পাকিস্তানের যে হয়েছিল, পাকিস্তান প্রপোজাল হয়েছিল, পাকিস্তানের যে নিয়েছিলেন, জিন্নাহ নিয়েছিলেন, প্রস্তাব পাশ হয়েছিল, তার আগে থেকে, সুতরাং আগে, তারপর দেশভাগ হলো, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু এই আইডেন্টিটিটা আমরা অস্বীকার করতে পারবো না। তাই যেটা করা উচিত ছিল, যেটাও কথাও কিছুটা কলতান হয়তো বলেছে অন্যভাবে, যে ধর্মের অধিকার সকলেরই আছে, যদি এটা হলে ভালো হতো। কারখানার জন্য ওরম হবে কিনা আমি জানি না, এটা একটা, আমি বলছি, একটা কারখানার জন্য কলতানের স্বপ্ন, এরা একটা ছোট গল্পের বইয়ের নাম বা কবিতার নাম হতে পারে, কিন্তু আমি বলছি এটা হবে কিনা জানি না। কিন্তু যেটা হতে পারে, প্রত্যেকে ধর্ম আচরণ করবে নিজের মতো, রাষ্ট্র কোনো একটি ধর্মকে তারা কিন্তু প্রোপাগেট করবে না। এইটা যদি অনেকখানি, পুরোটা সম্ভব না, অনেকখানি হতে পারলে হতো। কিন্তু আমি একটা কথা বলছি, যেটা দেখা যাচ্ছে এই কয়েকটা, যে আমরা খালি ভারতের রাজনীতি নিয়ে আলোচনা করছি, এক্ষুনি যেটা দেখা যাচ্ছে ভারতের রাজনীতির ক্ষেত্রে, যদি আমি দেখি পলিটিক্যাল রাইট যাদের বলে, অর্থাৎ রাইটিজম, দক্ষিণপন্থা রাইটিস্ট যারা, তাদের রিডাকশন হয়েছে ভারতবর্ষের রাইট আগের থেকে তারা জিতেছে, কিন্তু রিডিউসড অবস্থায় রয়েছে। অন্যদিকে আমরা যদি ফ্রান্সে দেখি, ম্যারিন লেপেন, তার কিন্তু এক্সট্রিম রাইট, তার একটা আবার উত্থান হচ্ছে, তাই না, সাংঘাতিকভাবে হয়েছে। একই সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে ইংল্যান্ডে, আমাদের ব্রিটেনে, সেখানে কিন্তু লেবার আবার ম্যাসিভলি জিতেছে। ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি খুব খারাপ করেছে, এত খারাপ করেছে বলা যায় না। তো সুতরাং এই যে জায়গা হচ্ছে, তো এতে মনে হয় না যে একটা জায়গায় ধর্মের রাজনীতি অনেকে করেন এই কারণে যে তাতে একটা ফায়দা হয়, এবং এর সঙ্গে একটা রাইটিজমেরও যোগাযোগ আছে অনেকখানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে যখন মনে হচ্ছে যে একটা জায়গায় একটুখানি পিছিয়ে গেল, আরেকটা জায়গায় কোথাও একটা এরা রাইট, ফার রাইট যেটা বলে ন্যাশনাল, ওদের নাম হচ্ছে ন্যাশনাল র্যালি, এনআর, তাদের জিত হচ্ছে। আবার অন্যদিকে আজকের দিকে আরেকটা জায়গায় আছে। একটাই খালি কথা বলছি, যে ধর্ম দিয়ে কিন্তু, যদি আমি হিন্দুত্ববাদী এটাকে যদি বলা হয়, যেটা বলছি না আমরা, এখনো বললাম না, কেউ বললো না,
হিন্দুত্ববাদের মোকাবিলা কিন্তু হিন্দুত্ববাদ দিয়ে করা মুশকিল। 1 মিনিট, আমি এটাও বলি তার সঙ্গে, কেননা রামের জায়গায় শিবকে আনছি, শিব এবং রাম মিলে শিব রাম না হয়ে যায়, সেটা বাংলায় কিন্তু একটা হাসির ব্যাপার। ধন্যবাদ শিবাজিদা, এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। রামের বদলা শিব, শিব মানে শিবরাম হতে পারে জানা নেই, কিন্তু ভারতবর্ষের প্রেক্ষিতে, ভারতবর্ষের যে পরিস্থিতি, সেখানে আমরা যদি মনে করে থাকি যে আমি তখন সদ্য কলেজ থেকে বেরিয়েছি, আদবানির যে রথযাত্রা হয়েছিল সোমনাথ থেকে অযোধ্যা, সে তো একটা মানে গোটা দেশ জুড়ে ভয়াবহ উন্মাদনা তৈরি হয়েছিল। এই উন্মাদনার তো ভিত্তি ছিল, এবং সত্যি তো বিজেপির উত্থান সেই জায়গা থেকেই, কারণ আমরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পরের বক্তা বিনোদ ঘোষাল, সাহিত্যিক। ভালো লাগছে যে আজকে ঠিক ডিবেট নয়, আজকে আলোচনার বিভিন্ন আলোক চারদিকে বিচ্ছুরিত হচ্ছে। এখন শিবাজি যা এখান থেকে শেষ করলেন, আমি সেখান থেকেই শুরু করি। খুব সঠিক পয়েন্টটা উল্লেখ করলেন আজকের আলোচনার, যে হিন্দুত্ববাদী রাজনীতি, আমি সেই বিষয় নিয়েই বলবো। দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের রাজনীতি এবং ধর্মের ইতিহাসটা খুব সুখপ্রদ নয়, কারণ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল দেশ, এবং কারা ভাগ করেছিলেন? রাজনৈতিক ব্যক্তিত্বরা। ফলে সুখপ্রদ নয় এবং খুব দুর্ভাগ্যজনক। আর এই মুহূর্তে গোটা ভারতবর্ষে এই যে হিন্দুত্ববাদী রাজনীতির যে একটা উত্থান, এবং হিন্দুত্ববাদকে প্রাধান্য দিয়ে যে একটা নতুনভাবে আমরা হিন্দুত্বকে প্রতিষ্ঠা করতে চাইছি, এই যে একটা হুজুগ তোলা হচ্ছে কিছু কতিপয় রাজনৈতিক দল, এটা হাসি পায় এই ভেবে আমাদের হিন্দুত্ব যে ধর্ম, আমাদের যে হিন্দু ধর্ম, সেটা কিন্তু একটা ন্যাচারাল রিলিজিয়ান, কারণ এর কোনো প্রফিট নেই, কোনো প্রফিট নেই, এটা মাথায় রাখতে হবে। এই ধর্ম তৈরি হয়েছিল স্বাভাবিকভাবে, এবং তারপরে ভারতবর্ষে বহু বৈদেশিক আক্রমণ হয়েছে, হিন্দু ধর্মের কোনো ক্ষতি হয়নি, দিব্যিষে রয়েছে। ফলে কাদের তারা দায়িত্ব দিলেন যে তোমাকেই দায়িত্ব নিতে হবে হিন্দু ধর্ম যাতে সুরক্ষিত থাকে? কেন নিলেন? সম্রাট অশোক তিনি বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন, ভোট ব্যাংকের জন্য নয়, রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে নয়। কিন্তু এখন যারা এই রামচন্দ্রকে প্রতিষ্ঠা করতে চাইছেন বা শিব ঠাকুরকে সামনে নিয়ে আসছেন, আসল লক্ষ্যটা কিন্তু দেখা যাচ্ছে ভোটের রাজনীতি। এবং সাধারণ মানুষ তো সেই অর্থে স্ক্রিপ্ট পড়ে না, আমরা গীতাও পড়ি না, আমরা কুরআনও পড়ি না, আমাদের সামনে যে ধর্মগুরুরা রয়েছেন তারা যা বলেন আমরা সেটাই একদম শেষ ভেবে নিই। এবং তাদের সঙ্গে আমরা জানি এই ধর্মগুরু বা গডম্যান যারা তৈরি হয়েছে, তাদের সঙ্গে রাজনৈতিক একটা আঁতাত রয়েছে। এই পরস্পরের যে আঁতাত, তার ফলে বিভ্রান্ত হচ্ছে কিন্তু সাধারণ মানুষ। এবং এই বিযুক্তিকরণ যদি খুব অবিলম্বে না হয়, তাহলে কিন্তু আমাদের হিন্দু ধর্মের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হয়ে যাবে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের। এটাই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ বিনোদ ঘোষাল, একটা নতুন আঙ্গিক আপনি বললেন, যে সত্যিই তাই। এই ধর্মগুরু আমরা কয়েকদিন আগেই দেখেছি উত্তরপ্রদেশের হাতরাসে এমনই একজন ধর্মগুরুর সৎসঙ্গে প্রায় 125 জনের মতো মানুষ মারা গেলেন। এবং এই ধর্মগুরুরা কিন্তু সুকৌশলে রাজনীতির প্রচারও করেন। যদি এই বাবার যদি আপনি তার আগের কীর্তিকলাপ দেখেন, সেখানে কিন্তু ভোলে বাবার তার কিন্তু রাজনীতির আলোচনা, রাজনীতির কথা তিনি কিন্তু বলছেন। কোন দলের পক্ষে বলছেন সেটা এখন বলছি না, কিন্তু তিনি রাজনীতির কথা বলছেন। অর্থাৎ এই ধরনের সৎসঙ্গগুলো তো কিন্তু রাজনীতির একটা প্রলেপ বা রাজনীতির একটা মোড়ক মিশিয়ে দেওয়া হয় এগুলোতে।